আপু আপনি কষ্ট করতে গেলেন কেন? আমি আসছিলাম, দেখুন আপনার কষ্টটা বৃথা গেল। যাই হোক, কফিটা আমাকে দেন আর আপনি নিচে গিয়ে সবার সাথে বসুন, উনি এখন চেঞ্জ করবে। লাবণের আগে গজগজ করতে করতে নিচের রুমে চলে গেল। রুমে গিয়ে অস্থির হয়ে পড়লো, কীভাবে তিশাকে জিসানের জীবন থেকে সরাবে। প্ল্যান মতো কাজ করতে হবে। আগে বুঝতে হবে তিশাকে কী দিয়ে জালে ফেলতে হবে। অবশ্যই জিসানের সামনে করা যাবে না, যা করতে হবে একা, যখন জিসানের বাসায় থাকবে না। লাবণী ভাবতে ভাবতে ওর মুখে হাসি ফুটে উঠলো। তিশার মতো মোটা মাথা মেয়েকে জালে ফেলতে সময় লাগবে না। যেভাবে হোক তিশাকে আমার জিসান থেকে দূরে সরাতেই হবে। জিসানকে আমার চাই চাই, যে কোনো মূল্যে। তুমি শুধু আমার আর কারো না। তিশা চানি উপরে যেতে নিলে জিসানকে নামতে দেখে আর উপরে গেল না। জিসান তিশা থেকে চাটা নিয়ে ড্রয়িং রুমে সবার সাথে গিয়ে বসলো। সবাই গল্প নিয়ে ব্যস্ত। ভাইয়া আজকে প্ল্যান মনে আছে তো? আজ আমরা মুভি দেখবো রাত জেগে। নিশি বলল, তা তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও তাহিদ ভাইয়া ছবির মাঝপথে ঘুমিয়ে যাবে দেখিস। সবাই হা হা করে হেসে উঠে। তিশা গিয়ে জিসানের পাশে বসে। ঠিক বলেছো জিসান, তুমি প্রত্যেকবার এমন করো করো কেন? সবাই বসে হা করে ঘুমিয়ে পড়ো, এত শব্দ ঘুমাও কেন? তানজিলা বলল, ভাবি ভাইয়া সকালে তাড়াতাড়ি উঠে ঘুম থেকে নামাজ পড়ার জন্য, কখনো কখনো আর ঘুমায় না। আর সারাদিন অফিসের কাজে শরীর ক্লান্ত হয়ে যায়, তাই তো হয়তো রাত জাগতে কষ্ট হয়। একদম ঠিক বলেছ তিশা, এতদিন পর আমার দুঃখ দূর হবে বলে মনে হয়। এরা সবাই আমার বিরোধী দল, জানো, কেউ আমার কষ্ট বোঝে না। আজ এতদিন পর আমার দলে একজন সদস্য পেয়েছি, নিজেকে আজ শক্তিশালী মনে হচ্ছে। ওকে ভাইয়া, আজ থেকে আমি আপনার দল। এতক্ষণে লাবণ্য নিচে নেমে তাদের সাথে জয়েন করে, কিন্তু কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। চল আগে ডিনার সারে আমরা তারপর মুভির প্ল্যানিং করবো না, জিসান বললো। সবাই ডিনার করতে বসে জিসানের পাশে চেয়ারে লাবণী বসে পড়ে, কিন্তু তিশা বসার জন্য জায়গা পায় না, কারণ মেহমান বাসাটায় চেয়ার সব বুক। জিসান উঠতে নিলে লাবণী হাতটা ধরে বলে, কি হলো, ডিনার করবে না? জিসান হাতটা সরিয়ে, তোমরা শুরু করো, আমি তিশার সাথে করব বলে চলে যায়। সবার ডিনার শেষে তিশা জিসান একসাথে বসে ডিনার করে নেয়। ডিনার শেষে সবাই কিছুটা বিশ্রাম নিয়ে মুভি দেখার জন্য প্রস্তুত নেয়। জিসানদের বাসায় আলাদা একটা থিয়েটার রুম আছে, সেখানে বড় একটা টিভি আর বসার জন্য 3টা সোফা আছে, যাতে পরিবারের সবাই বসে একসাথে মুভি এনজয় করতে পারে। তাই তো জিসানের কাজিনরা যখনই আসে ওদের বাড়িতে, তারা একত্রে মুভি দেখার প্ল্যান করে। জিসান মুভি সিলেক্ট করে তাকিয়ে দেখে সবাই আসছে কিনা। সবাইকে দেখতে পেলেও তিশা এখনও আসেনি, তাই ওর রুমে থেকে বের হয়ে তিশাকে খুঁজতে লাগে। তো তুই এখনও রান্নাঘরে কী করছিস? তিশা জিসানের দিকে তাকিয়ে, আপনি এখানে? মুভি আরম্ভ হয়নি? কিভাবে হবে? আমার ম্যাডাম তো এখানে। আমি এখনই আসতাম, খাবারগুলো না নিয়ে আসলে সবাই আবার মুভির মাঝখানে জ্বালাবে, তাই সব একবারে নিয়ে যাবো বলে দেরি হলো। তিশা চিপস, কোক, পপকর্ন একসাথে করে একটা ব্যাগে ভরছিল। জিসান তিশার পিছনে দাঁড়িয়ে তিশার কোমরটা জড়িয়ে ধরলে তিশা কিছুটা কেঁপে উঠল। জিসান তিশার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস বলে। তিশা একদম মায়াভরা কণ্ঠে, শরীর ভালো হয়েছে? তিশা যেন সাত আসমান থেকে নিচে ধপ করে পড়ে পড়লো মনে হয়। তিশা তাই নিশ্চুপ। কানের কাছে আবার বলল, কি হলো, বলিস না কেন? আমার কাজ শেষ, চলুন, সবাই বসে আছে। একথা বলে তিশা জিসানের হাতটা কোমর থেকে ছাড়াতে চাইলে জিসান আরও শক্ত করে ধরে নিজের সাথে। আগে আমার কথার জবাব দে। কি? আমি যা জিজ্ঞেস করেছি? জানি না কি জিজ্ঞেস করেছেন। তাই চল বেডরুমে চল, আমি চেক করি সব ঠিক আছে কি না। তিশার কোমর ছেড়ে কোলে তুলে নিল। আরে কী করছেন, ছাড়েন আমাকে, আমি ভালো আছি এখন, প্লিজ নামান, কেউ এসে পড়বে। জিসান তিশাকে নামিয়ে একদম বুকের সাথে চেপে ধরে। এখন কি হলো? তিশার দিকে তাকিয়ে এক চোখ টিপ মেরে, ছাড়ুন আমাকে, এটা আপনার বেডরুম না, কেউ এসে পড়লে লজ্জায় আমার মাথা কাটা যাবে। তোর জন্য সারপ্রাইজ আছে। কি? তোর পছন্দের মুভি। আমার কোন মুভি পছন্দ আপনি কিভাবে জানেন? আগে ভেতরে চল, তারপরে সব বুঝতে পারবি। তিশা জিসানের দিকে আর চোখ দিয়ে তাকাচ্ছে আর ভাবছে, কিছু একটা প্ল্যান তো করেছে এই হিটলার, তা না হলে সামান্য মুভি পাগলে ছাগলে না। তিশা ও জিসান প্রয়োজনীয় সব কিছু নিয়ে থিয়েটার রুমে আসলো। আসছস তোরা? আমি তো ভাবলাম বউকে নিয়ে মনে হয় হানিমুনে চলে গিয়েছিস। ঝুমুর আপু তুমিও না, কখন কি বলো, আশেপাশে দেখো তো। বলো, জিসান বলল। সোফাগুলো একটার পিছনে আরেকটা করে 3টে সোফা সেট করা। প্রথম সারিতে জিসানের কাজিনরা বসেছে, দ্বিতীয় সারিতে তানজিলা, তাহিদ, অর্ক, নিশি বসেছে। লাবণী এখনও বসেনি, জিসানের জন্য অপেক্ষা করছে। জিসান যেখানে বসবে ও ওখানেই বসবে। তিশা গিয়ে নিশির পাশে বসে পড়ল। জিসান মুভি চালু করে দেখে তিশা নিশির পাশে বসে আছে। জিসানের মেজাজটা খারাপ হয়ে যায়। তিশার হাত ধরে এক টান দিয়ে উঠিয়ে পিছনে নিয়ে গিয়ে বসে। লাবণী বসতে চাইলে জিসান বলে ওঠে, লাবণী প্লিজ, নিশির সাথে একটু বসবে। বেচারি নিশি ভয় পাবে একটু পর। কেন ভয় পাবে কেন? তিশার প্রশ্ন। জিসান দাঁতে দাঁত চেপে বলে, মুভি আরম্ভ হলেই বুঝবি। লাবণী বাধ্য হয়ে নিশির সাথে বসে পড়ে। পেছনের সোফায় তিশার জিসান ছাড়া কেউ নেই। জিসান এটাই চেয়েছিল মনে মনে। মুভি আরম্ভ হওয়ার সাথে সাথে সবাই একটা চিৎকার দিয়ে উঠলো, কারণ এটা হরর মুভি। সবাই জিসানের দিকে তাকিয়ে, এটা কি হলো ভাইয়া? আমরা রোমান্টিক মুভি আশা করেছিলাম, আর তুমি ভূতের ছবি নিয়ে আসলে। আরে এটা অন্য ধরনের রোমান্টিক ছবি, ভূতের ছবি আবার রোমান্টিক হয় কীভাবে?
হয় হয় আগে দেখ, পরে তোরাই বলবি ভাইয়া অস্থির একটা মুভি। এতক্ষণ তিশা জিসানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল আর ভাবছে বলে কি এসব, পাগল হয়ে গিয়েছে এইসব। এই ছবি আবার রোমান্টিক, এটা সব থেকে ভয়ের একটা ছবি। আমি 3বার দেখা ট্রাই করেছি, একবারও পারিনি ভয়। জিসান তিশার দিকে তাকিয়ে কী ভাবছিস এত? এটা আমার পছন্দের ছবি, কে বলছে আপনাকে? তাহলে আমি দেখবো না এই মুভি, আপনিই দেখুন। বলে তিশা উঠে চলে যেতে চাইলে জিসান তিশার হাতটা ধরে নিজের কোলে বসিয়ে দেয় আর তিশার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে যাতে তিশা যেতে না পারে। ছাড়ো না মায়, আমি এই মুভি দেখবো না। এটা কি করে হয়? এত কষ্ট করে তোর জন্য খুঁজে আনলাম আর তুই দেখবি না? আপনাকে কে বলেছে এই মুভির কথা? তিশা বলল। কে আর বলবে? বুঝছি, রায়ান ভাই নিশ্চয়ই। এত তাড়াতাড়ি বুঝে গেলি? আমি এটা দেখতে পারবো না, আমার খুব ভয় করে। আমি আছি না, আমি থাকতে তোর ভয় কিসের? এবার তুই একটু ভয় পাবি না, দেখিস। ঠিক আছে ছাড়ো, আমি সোফায় বসি। আপনার পা ব্যথা করবে? না করবে না, তুই এখানে বসে দেখবি আর আমি তোর শরীরে ঘ্রাণ নেব, যা আমার খুব ভালো লাগে। জিসানের কথায় তিশার ভেতরে তোর পাড় শুরু হয়ে যায়। সবাই মুভি দেখাতে ব্যস্ত আর জিসান তিশাকে নিয়ে। জিসান তিশার চুলের খোপা খুলে দিয়ে চুলে ঘ্রাণ নিতে থাকে, মাতাল করা ঘ্রাণ আসে তিশার চুল থেকে আর জিসান তা খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে। একসময় চুলটা কাঁধ থেকে সরিয়ে তিশার গলায় ঘাড়ে কিস করতে থাকে। বেচারি তিশা মুভি দেখে ভয় পাবে কি? সে তো জিসানের রোমান্টিক অত্যাচার অতিষ্ঠ, না উঠতে পারছে না শান্তিমতো বসতে পারছে। এভাবে তাদের রোমান্টিক মুভি শেষ হলো। মুভি শেষে যে যার রুমে চলে গেল। এক একটার চেহারা দেখলে বোঝা যায় তারা কি ভয়টা না পেয়েছে। তিশা ভয়ে জিসানের হাত ধরে চোখ বন্ধ করে বসে আছে। কি রে, রুমে যাবি না নাকি এখানে বসে থাকবি? আমার ভয় করছে, তিশা বলল। জিসান তিশাকে কোলে তুলে নিল। এবার তিশা আর কিছু বলেনি, চুপচাপ জিসানের গলা জড়িয়ে আছে। সবার আগে আল্লাহকে ভয় পাবি, এরপর দুনিয়াতে আমাকে ভয় পাবি, বুঝলি? তোর হাজব্যান্ড কিন্তু ডেভিলের থেকে কম না। তিশাকে কোলে করেই রুমে নিয়ে গেল। আজ তিশা নিজেই জিসানের বুকে মাথা রেখে জিসানকে আষ্ট্রয় পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে ভয়ে। জিসান এটাই চেয়েছিল, কারণ জিসান ভালো করে জানে এই ছবি দেখার পর তিশা একা কিছুতেই ঘুমাবে না। রায়হানের কাছ থেকে জেনেছিল তিশা হরর মুভি দেখলে রাতে একা ঘুমাতে পারে না, তাই তো এত ব্যবস্থা। তিশা জিসানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো আর জিসানও তিশার কপালে একটা কিস করে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো। তিশা জিসানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো আর জিসানও তিশার কপালে একটা কিস করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে জিসান ঘুম থেকে উঠে আজ তিশাকে পায়নি, কারণ তিশা আগে উঠেই নিচে চলে গিয়েছিল জিসান ঘুমিয়ে আছে বলে। তানজিলের সাথে রান্নাঘরে সবার জন্য নাস্তা রেডি করছে। জিসান ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। এমন সময় লাবণী ঘরে ঢুকলো। লাবণীকে দেখে জিসানের মেজাজ খারাপ হলেও কিছু বললো না। তুমি এখানে কী চাই? আর তোমাকে না বললাম এখন এখন আমি এই রুমে একা থাকি না, তাই দরজা নক করে আসবে। তাহলে আমি জানি তুমি একা নও, কিন্তু কী করবো বলো? এই রুমটাকে নিজের মনে করেছিলাম, সাথে রুমের মানুষটাকেও, কিন্তু তুমি কেন করলে আমার সাথে এমন? দেখো লাবণী, আমি আগে বলেছি আমি তোমাকে সেই নজরে কখনো দেখিনি, তাই এসব বলে কোনো লাভ নেই। লাবণী জিসানকে পেছন থেকে জড়িয়ে ধরে, কেন কেন তুমি আমাকে সেই নজরে দেখতে পারো না? কী নেই আমার মাঝে বলো? আমি কি তিশা থেকে কম সুন্দর? সব দিক থেকে অনেক এগিয়ে আছি আর তোমাকে অনেক বেশি ভালোবাসি। কেন তুমি আমার ভালোবাসা বুঝতে চাও না? জিসান লাবণীকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিল। তার সামলাতে না পারে লাবণী ফ্লোরে পড়ে গেল। নিজেকে আমার তিশার সাথে তুলনা করছিস? আমার নজরে তিশা সব থেকে সুন্দরী নারী, কারণ জানোস তিশা আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছে, তাই তো সে আছে আমার অর্ধাঙ্গিনী। তিশাকে ওর রূপ দেখে আমি ভালোবাসিনি। ও তোর মতো গায়ে পড়ে কথা বলে না, আমার হৃদয়কে স্পর্শ করেছে ও, তাই ওর সাথে কারো তুলনা হয় না। কারণ লাবণী এখন ফ্লোরে বসে চোখের পানি ফেলছে, জিসানের দিকে তাকিয়েছে। জিসান কথা শেষে লাবণী উঠে দাঁড়ালো ঠিক জিসানের সামনে এসে। তিশা কি তোমাকে ভালোবাসে? আমার তো মনে হয় না, একটু বাঁকা এসে বলল। আর বাসবেও না, কারণ ওর মন থেকে তোমাকে মেনে নেয়। এখন এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছে আর এখন বাধ্য হয়ে সংসার চালাচ্ছে। কিন্তু কতদিন তুমি ওকে এভাবে বেঁধে রাখবে? একদিন পাখি খাঁচা ছেড়ে উড়ে চলে যাবে, মনে রেখো। লাবণী রুম থেকে বের হতে নিলে তিশার সাথে দেখা হয়। তিশা জিসানকে ডাকতে এসেছিল নাস্তার জন্য। আর আপনি কোন কাজে ছিল? কিন্তু তোমার সাথে না, যার সাথে ছিল হয়ে গেছে, জিসানের দিকে ইশারা করে। তিশা লাবণীর উপর রাগ উঠলো, কারণ যখন তখন লাবণীর এই রুমে আসে ওর একদম পছন্দ না। তবুও চুপ থাকলো, কারণ জিসানের কাজে নারী বাড়ির মেয়ে আমার, তাই কিছু বলতে চায় না। চুপচাপ জিসানের কাছে এসে বললো চলুন নাস্তা করবেন। জিসান এমনি সকাল সকাল মেজাজ খারাপ। একে তো তিশাকে সকালে ঘুম থেকে উঠে দেখতে না পেরে তার উপর লাবণীর এই ধরনের আচরণ আরও একটা বাড়িয়ে দেয়। কোথায় ছিলি তুই? ধমক দিয়ে বললো, আমি তো রান্নাঘরে ছিলাম, নাস্তা রেডি করছিলাম ভাবির সাথে। বাড়িতে অনেক মানুষ আছে কাজ করার জন্য। তোকে কে বলেছিল আমি যেন ঘুম থেকে উঠে তোকে দেখতে পাই? বলেছিলাম কি না? আবার ধমক দিয়ে বললো জি জি। তিশা একটু ভয় পেয়ে গেলো জিসানের এমন আচরণে। আমারই ভুল, তোর কাছে কিছু আশা করার, তুই কখনো বুঝবি না আমাকে। কথাগুলো বলে কৌটাটা আর ব্যাগটা নিয়ে চলে গেলো। নাস্তা না করে চলে গেলো আজ। আর তিশা বসে বসে ভাবছে সামান্য একটা ব্যাপারে এমন রাগ করার কী আছে? আমি তো তাকে ডাকতে এসেছিলাম, কিন্তু উনি আজ তাড়াতাড়ি উঠে গেছে। তিশার খুব কান্না পাচ্ছে, কিন্তু এখন নিচে যেতে হবে।
তা না হলে সবাই প্রশ্ন করা শুরু করে দেবে। নিচে গিয়ে দেখি সবাই নাস্তা করছে, জিসান নেই, তার মানে নাস্তা না করে চলে গেছে রাগ করে। কিন্তু লাবণী সবার সাথে দিব্যি নাস্তা করছে আর আমার দিকে আর চোখে তাকিয়ে আছে, হাসছে। ব্যাপারটা আমার মোটে ভালো লাগেনি, কিছু চলেছে এই মেয়েটা মানে আল্লাহ জানে। এটা যেন আজ কাটছে না, সব কিছুতে খুবই বিরক্তি লাগছে। আজ সারাদিন জিসান একটা কলও করেনি, কেন রে ভাই এত কিসের রাগ তোর, বজ্জাত কোথাকার, আমাকে বকে আবার আমার সাথে রাগ করো। মনে তো চায় মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলে দিয়ে নানা টাক হলে কেমন লাগবে তখন সকলে, তখন আবার আমাকে টাকলোর বউ বলবো, অন্য কিছু ভাবতে হবে। এদিক দিয়ে জিসান, আমি আজ কল দিই না বলে কি আমাকে একটা কল করবে না? মারলাম সকালে রাগ করেছি তাই বলে কি একটাবারে ফোন দিয়ে খোঁজ নেওয়া যায় না? জিসান চোখ বন্ধ করে কথাগুলো ভাবছি, একটু ভালোবাসার জন্য তোর কাছে ছুটে যায়, আমাদের সারা জীবনের জন্য আমার ভালোবাসা যথেষ্ট, কিন্তু সম্পর্ক টিকে রাখার জন্য তোকে কিছু করতে হবে, তা না হলে আমাদের মাঝে দূরত্বটা অনেক বেড়ে যাবে, যা আমি হতে দিব না, তাই আমাকে কিছু করতে হবে। এদিক দিয়ে রাত 11টা বেজে গেছে কিন্তু জিসান এখনও আসছে না। সবাই ডিনার করে যারা যার রুমে চলে গেল, কিন্তু তিশা খাবার নিয়ে জিসানের জন্য অপেক্ষা করছে। কয়েকবার কলও করেছে কিন্তু জিসান ফোন সুইচ অফ করে রাখছে। তিশার খুব চিন্তা হচ্ছে, কখনো তেমনও করে না। কি হলো আজ রাত 12টায় জিসান বাড়িতে আসলে, এসে দেখে তিশা এখনও খাবার টেবিলে বসে আছে। জিসান কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। তিশা দুইজনেরই খাবার গরম করে রুমে নিয়ে গেল। তিশাও না খেয়েছিল, জিসানের সাথে একসাথে খাবে বলে। জিসান ফ্রেশ হয়ে এসে দেখে তিশা খাবার নিয়ে এসেছে। খাবার কার জন্য? আপনার জন্য। খাবেন না? সকালে তো খেয়ে না খেয়ে চলে গেলেন, এখন তো খেয়ে নিন। জিসান অন্যদিকে মুখ ঘুরিয়ে, আমি খেয়ে এসেছি, ওরে নিয়ে যা, আর লাইট অফ করে দিয়ে আমি ঘুমাবো, খুব টায়ার্ড আমি। তিশা মনটা খারাপ হয়ে গেলো, তবুও কিছু বললো না, কিন্তু অনেক কিছু বলতে মন চাইছিল আজ জিসানকে। কেন জানি জিসানের অবহেলাটা সহ্য হচ্ছে না। তিশা লাইটটা অফ করে খাবারগুলো রেখে আসলো। এসে দেখে জিসান আজ একলাই অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। তাই তিশাও না খেয়ে শুয়ে পড়লো, কিন্তু তিশার চোখে আজ ঘুম নেই, সারা রাত নির্ঘুম কাটালো। আর এইসব রাতের আধারে শুধু একজন দেখলো, তা হলো লাবণী। লাবণী মনে মনে অনেক খুশি। লাবণী ভাবছে তিশাও জিসানের মাঝে দ্রুত যত পারবে তত আমারই লাভ। ভোর রাতে তিশার চোখ লেগে গিয়েছিল সারা রাত ঘুম না হওয়ার কারণে। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হলো। ঘুম থেকে উঠে দেখে জিসান নেই। ফ্রেশ হয়ে নিচে গেলো। তানজিলা ভাবি বলে জিসান নাকি অনেক আগে চলে গেছে, আজও নাস্তা করেনি। তিশা মনটাও খারাপ হয়ে গেল। ভাবি আর শাশুড়ির জোড়াজুড়িতে তিশা কোনো রকম নাস্তাটা করে নিল। না, এভাবে চলতে দেওয়া যায় না, আজ একটা ফেসলা করতে হবে। এই লোকটা কী চায় আমার কাছ থেকে, এমন কেন করছে? তিশা সারাদিন অনেক ফোন দিল, কিন্তু জিসান খুবই ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারেনি। এদিক দিয়ে তিশা প্রায় পাগল হয়ে যাবে। জিসানের এমন অবহেলায় তিশা কখনো দেখি না, সহ্য হচ্ছে না। জিসান কাজ শেষ করে ফোন চেক করে তিশার অনেকগুলো মিসড কল পেল। জিসান মনে মনে ভাবছে, এবার লাইনে আসা শুরু করলো। তুমি যেমন তেরা, তোকে সোজা করতে হবে, তেরা রাস্তায় বেছে নিতে হবে, কম যা রাস্তায় দেখ। ভালোবাসার মানুষ থেকে অবহেলা কেমন লাগে? জিসানের মোবাইলের কভার ফুটোতে তিশার ছবি দেওয়া, সেটা দেখছে আর মনে মনে বলে যাচ্ছে। এদিক দিয়ে তিশা অপেক্ষা করছে জিসানের ফোনের। জিসান তিশাকে কল ব্যাক করার সাথে সাথে তিশা কল ধরলো। হ্যালো, কোথায় ছিলেন আপনি? ফোন ধরছে না কেন? ব্যস্ত ছিলাম তাই খেয়াল করিনি। বলো, কি বলবে? আর বাসায় আসবেন কখন? কেন আমাকে দিয়ে তুই কী করবি? আজ আমার অনেক কাজ, থেকে আসতে পারবো কিনা জানি না। আমার অপেক্ষায় থাকার কোনো দরকার নেই, ঘুমিয়ে যাচ্ছে, রাখি আমি। না না, শোনেন। ফোন কেটে গেলো। হাতারাম কোথাকার, আমার কথা না শুনে ফোনটা কেটে দিল। আরও একটু কথা বলি, তোর কি লেজ গোস্তু? মনে মনে তিশা এমন হাজারো গালি দিচ্ছে। তিশা মন খারাপ করে ঘরে বসে আছে। এমন সময় লাবণী রুমে আসতে পারি? লাবণী বলল, আপু আসেন। জিজ্ঞেস করার কি আছে? না, এখন তো এটা তোমার রুমে, এক সময় আমার হওয়ার কথা ছিল, তাই ভুলে আগে অনুমতি না নিয়ে এসে পড়েছিলাম। তুমি কিছু মনে করোনি তো? না আপু, আমি কিছু মনে করিনি। জিসানকে রাগ করেছি তোমার উপর? না আপু, আপনার এমনটা কেন মনে হলো? তার না, তেমন কিছু না, দুদিন ধরে নাস্তা না করে চলে যাচ্ছে, আবার দেরি করে আসে, তাই আর কি। ও ও তো কখনো এমন করে না, যতই রাগ করুক বাসায় টাইম মতো আসে। কিন্তু এখন কি হলো, এত চেঞ্জ হয়ে যাবে ভাবতে অবাক লাগে। তোমরা কি একে অপরের সাথে সুখী নাও? এমন কিছু না, আপনি হয়তো ভুল বুঝছেন, একটু ব্যস্ত, কাজের চাপটা একটু বেশি। তিশার মুখটা অন্যদিকে ঘুরিয়ে কথাগুলো বলছে। ও আসলে জিসান আর তুমিও সম্পূর্ণ আলাদা, তো তাই এমন মনে হলো। জিসানের মতো ছেলে আরও ভালো সঙ্গী পাওয়ার কথা ছিল, কিন্তু তোমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্টলি মাত্র। জিসান ভালো বলে বিয়েটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, অন্য কেউ হলে তোমার জন্য মুশকিল হতো। দেখো না, এই শহরে অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব বেশি চলে। জিসানের জন্য প্রত্যেকটা ঘরে যেমন শিক্ষিত তেমন সুন্দরী, কেউ কারো থেকে কম না। আমার কথাই ধরো, আমার বাবার কোনো কিছুর অভাব নেই। আমার বিয়ের কথা হয়েছে জিসানের সাথে। এই বিয়ে নামক দুর্ঘটনা যদি না ঘটতো তাহলে হয়তো আমার আর জিসানের বিয়েটা হয়ে যেত, যাকে নিয়ে আর আফসোস নেই। কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তিশা লাবণীর দিকে করুণ চোখে তাকালো, আমায় নিয়ে? আমি ভাবছি জিসান আবার বিয়েটা নিয়ে আফসোস করেনি, তাই আর কি তোমার সাথে কথা বলতে আসলাম। যেভাবে তোমাকে এড়িয়ে চলে মনে হচ্ছে জিসান আফসোস হচ্ছে। আসলে ছেলে মানুষের মন বলে কথা। লাবণী খেয়াল করে তিশা কিছু একটা ভাবছে। লাবণী মনে মনে খুশি হলো, যা কাজ হচ্ছে মনে হয়। আজকের পর থেকে তিশা ও জিসানের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে। আমার কাজ শেষ তিশা, আমি এখন আসি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিক দিয়ে তিশার গভীর চিন্তা ভাবনা, আসলে কি সত্যি জিসানের আফসোস হচ্ছে আমাকে বিয়ে করে? উনি তো আরও ভালো কিছু পেত, কিন্তু আমি তো কিছু দিতে পারিনি, এমনকি ভালোবাসাও না। হয়তো এখন ওনার আফসোস হচ্ছে আমাকে বিয়েটা করে, কিন্তু উনি তো বললেন আমাকে ভালোবাসে। তাহলে এখন না, আমি কোনো চিন্তা করতে পারছি না। তিশা চোখ বন্ধ করে ফ্লোরে বসে পড়লো। রাতে তিশা ডিনারের জন্য নিচেও নামিনি। সবাই কিছু বুঝতে পারলো কিছু একটা হয়েছে, কিন্তু জিসান আর তিশাকে জিজ্ঞেস করলে লাভ নেই, কেউ কিছু বলবে না। তাই ডিনার করে সবাই যা যা রুমে চলে গেল। জিসান আজও লেট করে বাড়ি ফিরলো। এসে দেখে বাড়ি পুরো অন্ধকার, তার মানে তিশা আজ আমার জন্য ওয়েট করে নেই। জিসান সোজা রুমে চলে গেল।
রুমে লাইট অফ, তো ভাবলাম তিশা ঘুমিয়ে আছে, লাইট অন করলাম না, কিন্তু ডিম লাইট আর চাঁদের আলো ঘর আলোকিত। তিশা বিছানায় নিয়ে ঘরের চারিদিকে তাকিয়ে দেখি তিশা ঘরের এক কোণে ফ্লোরে মাথা নিচু করে বসে আছে। শার্টের টাইটটা খুলতে খুলতে তিশার কাছে গেলাম। তিশা, এই তিশা, তুমি এখানে কি করছো? উঠো, বিছানায় চলো। তিশা মুখটা উঁচু করে আমার দিকে তাকালো। আমি ওকে দেখে কিছুটা হতভম্ব হয়ে গেলাম, কারণ চোখ মুখ ফুলে গেছে, মোহনে অনেকক্ষণ ধরে কাঁদছে, চোখের কাজলগুলো ছড়িয়ে গেছে, নাকটা লাল হয়ে গেছে। এই অবস্থা কেন? আর তুই কান্না করছিস কেন? ওটাকে তিশাকে জোর করে উঠালাম। তিশা আমাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠলে, আমার ফোন কেন ধরছেন না? আর কথা বলার আগে ফোন কেন কেটে দিলেন? তিশার এমন রূপ আমি আগে কখনোই দেখিনি। নিজেকে শান্ত হয়ে জবাব দিলাম, কারণ আমিও যদি রেগে যাই তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমি ব্যস্ত ছিলাম, তোকে তো আমি বলেছি সব মিথ্যে। আপনি একটা মিথ্যাবাদের লোক, এতদিন ধরে শুধু মিথ্যা বলে এসেছেন। কি বলেছিস? সেসব পাগল হয়ে গেছো? হ্যাঁ, সত্য কথা বললে আমি পাগল, তাই না? কি সত্য বলছিস? আর কোন সত্য কথা জেনেছিস তুই? এই যে আপনার এমন আফসোস হচ্ছে আমাকে বিয়ে করার, কী সব বলছিস তুই? সত্য বলছে তাই তো? দুদিন ধরে আমাকে এড়িয়ে চলছেন, আমার সাথে ঠিকমতো কথা বলছেন না, রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমান না, সকালে ঘুম থেকে উঠে আমাকে জ্বালান না, ভালোবাসি ভালোবাসি বলে কান জ্বালাফোড়া করে ফেলেছেন এতদিন। আর এখন যখন আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আর আপনি এমন করছেন। জানেন না আপনাকে ভালোবাসা কতটা কষ্টকর? আপনার ভয়ে আপনাকে ভালোবাসতে পারতাম না, মনে হতে এই বুঝি এখন রাগ করবেন, ধমক দেবেন, আর ঠিকমতো ভালো না বাসতে পারলে থাপ্পড় সব আমার গালে পড়বে। আর আপনার এখন আফসোস হচ্ছে। এতদিন কোথায় ছিল আপনার আফসোস? দিশা একাধারে কথাগুলো বলছে। ও হয়তো জানেই না রাগের মাথায় কী বলছে, কিন্তু সত্য বলছে। জিসান অপলকভাবে তিশার দিকে তাকিয়ে আছে, কারণ আজ সে নতুন এক তিশাকে দেখছে। আমি চলে যাব, আপনাকে ডিস্টার্ব করবো না। আপনি লাবণী আপুকে বিয়ে করে নিয়ে কোথায় যাবি? জিসান হাত দুটো পকেটে রেখে বলল, যেদিক দু চোখ যায় সেদিক চলে যাব, আমার যাওয়ার জায়গা না থাকলে মরে যাব। আপনার কি? ঠাস! তিশার এমন কথা জিসানের রাগ উঠে গেল। কি বললি তুই? সাহস কী করে হলো তোর এমন কথা বলার? তিশার গালে হাত দিয়ে কান্না করতে লাগলো। জিসান তিশার হাত ধরে টেনে নিজের বুকের সাথে চেপে ধরলো। তিশার নিজের ঠোঁটে আবদ্ধ করে ফেললো। ঘটনাটা আকস্মিক ঘটায় তিশা কী করবে কিছু বুঝতে পারছে না, তাই রোবটের মতো দাঁড়িয়ে আছে। ঠিক 10 মিনিট পর জিসান তিশাকে ছেড়ে দিল। তিশার মুখটা দু হাতে আবদ্ধ করে কপালে কপাল রেখে, জানোস তিশা, এই দুদিন মনে হয় আমি নরকে ছিলাম। তোর মুখ দিয়ে ভালোবাসা কথাটা বের করতে আমাকে কতটা কাট করে পড়াতে হয়েছে তুই কি জানোস? আমি জানতাম তোর সাথে এমন না করলে তুই কখনো মুখ খুললে আমাকে কিছু বলবি না। এমন করতে হলো, কষ্ট তোকে দিতে দ্বিগুণ কষ্টে আমি ভুগেছি। তোকে ছাড়া আমি এই দুদিন কীভাবে কাটিয়েছি তুই ভাবতে পারবি না। আর আফসোস, সেটা আমি কি জানি? আমি শুধু জানি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোর থেকে দূরে থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। তুই আমার নেশা থেকে পরিত্রাণ হতে আমি চাই না, আর এই নেশা আমি আরও নেশাগ্রস্ত হতে চাই। দিবি আমাকে তোর ভালোবাসা নেশাগ্রস্ত হতে? বল না। আপনি কথা এবার কিছুটা লজ্জা পেয়ে গেল। জিসান তিশার কানের সামনে গিয়ে বলে, আজ লজ্জা পাওয়ার সময় না, লজ্জা ভাঙার রাত। তোর মুখ থেকে ভালোবাসা কথাটা শোনার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজ আর পারছি না নিজেকে সামলাতে। আজ আমি তোকে ভালোবাসবো ঠিক আমার মন মতো, আর তুই সব অনুভব করবি আমার ভালোবাসাকে। জিসান তিশাকে করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জিসান তিশার উপর ভর দিয়ে আবারও তিশার ঠোঁটে ভালোবাসার পরশ দিল। এক সময় তিশার ঘাড়ে, বুকে, সব জায়গায় ঠোঁটে স্পর্শ করেছে ভালোবাসার এই খেলা। দুজনের নিঃশ্বাস যেন ভারী হলো। তিশা আজ সত্যি জিসানের ভালোবাসা অনুভব করছে। এই ভালোবাসায় কোনো পাপ নেই, আছে শুধু পবিত্রতা, যা একজন স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। জিসানের ভালোবাসাটা সহ্য করার ক্ষমতা আসলে অন্য কারো হবে না, কারণ জিসান তিশার নেশা এতটাই মগ্ন যে ভালোবাসাগুলো কামড়ে পরিণত হয়েছে। কিন্তু তিশার মাঝে জিসানের দেওয়া কষ্টটা আপন করে নিয়েছে। আজ দুটি দেওয়া এক সকালে আমার ঘুম আগে ভাঙলো। আজ প্রতিদিনের মতো আজও নিজেকে জিসানের বুকের উপর পেলাম। ঘুমন্ত জিসানকে দেখতে কেন যেন আজ খুব ভালো লাগছে, আর কাল রাতে কথা মনে পড়তে ভীষণ লজ্জাও লাগছে। ভালো করে দেখলাম উনি ঘুমিয়ে আছে, তাই আস্তে করে ওনার কপালে গালে কিস করে ঠোঁটে যেতে এক হিটলারি চোখ মেলে তাকালো। ওনার এভাবে তাকানো দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। যেতে নিলে উনি আমার হাতটা ধরে কাছে টেনে আনলো। নিজেকে সামলাতে না পেরে ওনার বুকের উপরে গিয়ে পড়লাম। কাল রাতের কথা মনে পড়ে লজ্জায় ওনার দিকে তাকাতে পারছি না। কী হলো? ঘুমন্ত অবস্থা আদর না করে জেগে আছে এখন করো। ওনাকে আদর করতে বয়ে গেছে আমার বলে উঠার চেষ্টা করলাম। তাহলে এতক্ষণ কী করেছিলে? মশা মারছিলাম, অনেকগুলো মশা বসেছিল, তাই আস্তে করে মেরে দিলাম। তাই নি? আমার গা, আমার কপাল। তাহলে তুই মারলি কেন? আমাকে ডেকে দিতে, আমি তাদের একটু আদর করে দিতাম। ঠিক আছে, নেক্সট টাইম ডেকে দেবো না, এখন ছাড়ো না আমায়। না মা, ভুল তো করেছিস, এখন তোকে জরিমানা দিতে হবে। কী জরিমানা দেবো? আমি কিছু বলার আগে জিসান আমাকে বিছানায় ফেলে আমার উপর উঠে যায়। আমার ঠোঁটের চারপাশে স্লাইড করতে বললো, যেটা বাকি ছিল সেটা এখন চাই। কী বাকি ছিল? আমি কপাল কুঁচকে বললাম, এইটা। ঠোঁট দেখিয়ে বললো, না না, কিছু বাকি নেই। বলার আগে জিসান আমার ঠোঁট নিজে দখলে নিয়ে নেয়। আমি বাধা দিতে চাইলে হাত ধরে বিছানায় চেপে ধরে অনেকক্ষণ পর জিসান ছেড়ে দেয়। আমি চোখ বন্ধ করে আছি এখনও। তাই জিসান আমার গাড়ে গড়ার মায় বুকের কোমরের দাগ এগুলোতে ডিপিস করে আমি চোখ করে জিসানের দিকে তাকাই। আমি ব্যথা দেখেছিস? এখন আমি আদর করে দিলাম। আমি একটা ভেঙচি কেটে জিসানকে ধাক্কা দিয়ে সরে দিলাম। গায়ের চাদরটা ভালো করে পেঁচিয়ে উঠে চলে যেতে চাইলে জিসান আমার হাতটা ধরে ফেলে, কোথায় যাচ্ছে? একটা ব্রু উঠে জিজ্ঞেস করে, সারাদিন কীভাবে থাকবি?
ফ্রেশ হতে হবে না? একটু রাগ করে বলল। জিসান বিছানায় পা ঝুলিয়ে বসে আমাকে কোলে বসে কোমরটা শক্ত করে ধরে আমার পিঠে নাক দিয়ে স্লাইড করে। আগে আমার সব প্রশ্ন উত্তর দিবি, তারপর যাবে, তা না হলে একদম নড়তে পারবি না। আমি ঢোক গেলে ওনাকে জিজ্ঞেস করলাম, কী প্রশ্ন? কাল এমন করলি কেন? তোকে কেউ কিছু বলেছে? না, তো কেউ কিছু বলেনি। জিসানকেও বলতে চাচ্ছি না, যদি উনি রাগ আরও করে। দেখতে চাই, তোকে আমি নিজের চোখে বড় হতে দেখেছি, তুই কখন কী করস আর কেন করস তা আমি আইডিয়া করে বলতে পারি। তাই ভালো ভালো চাইলে বলে দে, আর না হলে অন্য কারো থেকে জানলে তোর জন্য খবর আছে। জিসান তিশাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, বল কে কী বলেছে? আমি নিচের দিকে তাকিয়ে, লাবণী আপু কী বলেছে? জিসান জানতো লাবণী ছাড়া কেউ করবে না। এরপর তিশা জিসানকে লাবণী কী বললো সব খুলে বললো। জিসান কিছুটা রাগ হলো, তিশাকে বুঝতে দিল না। দেখ তিশা, তোকে বিয়ে করতে আমার আফসোস হওয়ার কোনো কথাই আসে না। আমি তোকে ভালোবাসি, তাই আজ হলেও করতাম, কাল হলেও তোকেই বিয়ে করতাম। তুই রাজি না হলে জোর করে হলেও তোকে বিয়ে করতাম, তবুও তোকে আমি অন্য কারো হতে দিতাম না, কারণ তুই শুধু আমার। দেশের মুখটা দু হাতে আবদ্ধ করে। আর হ্যাঁ, অনেক প্রস্তাব আসতেই পারে লাবণীর সাথে বিয়ের জন্য, মামাও বলেছে, কারণ লাবণী আমাকে অনেক আগ থেকে অনেকে ভালোবাসে, কিন্তু আমি ওকে সেই নজরে কখনো দেখিনি। ভালোবাসা তো দূরে থাক, দিন দিন লাবণীর পাগড়ম বেড়ে যাচ্ছিলো, এমনকি নিজের শরীর দেখিয়ে আমাকে বসে করতে চাইছিল সে। আমার সূর্যের বান শিশুর, আর আমি সেদিন ওকে কয়েকটা থাপ্পড় মেরেছিলাম শরীর দেখে। ছেলেদের বসে আর মেয়েগুলোকে প্রতিটা দেখে খারাপ হয়, জানিস সেদিন এই কথায় আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু মামা সময় মতো বাঁচিয়ে ফেলে। এরপর মামা অনেকবার বলেছে ওকে বিয়ে করতে, কিন্তু আমি মানা করে দিই, আর মামাকে লাস্টবার মানা করার সময় বলে দেয় আমি অন্য কাউকে ভালোবাসি। মামা এটা শোনার পর আমাকে আর ওর বিয়ের কথা বলেন। তোর সাথে বিয়ের কথা মামা জানার পর লাবণীকে তাড়াতাড়ি দেশের বাইরে মামার কাছে পাঠিয়ে দেয়। এতদিন ও ওখানে ছিল, কিন্তু কীভাবে যেন লাবণী জেনে যায়, আর সাথে সাথে মামাকে না বলে আমাদের বাসায় চলে আসে। আমি ওকে প্রথম দিনে দেখে বুঝতে পারি ও কেন এসেছে। ও রিয়েক্ট করলে আমার স্বাভাবিক লাগতো, কিন্তু ও চুপচাপ থাকতো, যা একদম আমার অস্বাভাবিক লাগতো। আমি বুঝতে পারছিলাম ওর মনে কিছু চলছিল। ও এখন বুঝছে ও কৌশলে তোকে আমার কাছ থেকে সরাতে চাইছিল, কিন্তু বেচারি কষ্ট বিফলে গেল। আমি একটু হেসে বললাম, তো আমার তিশাকে ঠিক মতো জানাই না, কোমরটা শক্ত করে জোরে। তিশার মাথায় যে বুদ্ধি কম গিলু বেশি, তা যদি জানতো তাহলে এমন প্ল্যান করতো না। কি আমার মাথায় বুদ্ধি কম? ছাড়ো না, আমি আর থাকবো না। আমি আপনার সাথে বুদ্ধিমতী কাউকে বিয়ে করে নিন। জিসান হাত ছাড়ানোর বেতার চেষ্টা করে একটু রেগে, আমার বুদ্ধিমতী লাগবে না, আমার উচ্চশিক্ষিত লাগবে না, আমার শুধু তিশাকে লাগবে। তুই যেমন আছিস আমি তোকে তেমনই পছন্দ করি, তোর পরিবর্তন আমি চাই না, তাই নিজেকে চেঞ্জ করার চেষ্টাও করবি না। আর আমাকে ছেড়ে যাওয়ার কথা খুব শখ, তাই না? একদম পা দুটি ভেঙে দেবো আর একদম এমন কথা শুনলে। হয়েছে, এবার ছাড়ুন, ফ্রেশ হয়ে আসে না, আমার আরও একবার লাগবে রাতটা একটু দুষ্ট আসে দেখি। একদম না, এমনি সারা রাত ঘুমাতে দেন না। আমি এখন ফ্রেশ হয়ে নিচে যাবো, ছাড়ুন। ওকে পাওনা রইলো আজ রাতের জন্য। আমি ছেড়ে দিলে তিশা দৌড় দিয়ে কাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলো। আমি হাসতে হাসতে উপর হয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। বাথরুমের আয়নায় নিজেকে দেখে ও চোখ উপরে উঠে গেলো। আমার শরীরের দাগগুলো দেখে কোনো রকম গোসল সেরে বাইরে এসে দেখে জিসান শুয়ে আছে উপর হয়ে। আমি গিয়ে চুল ঝাড়া দিলাম ওনার সামনে, ইচ্ছা করে এত চুলের পানি ওনার শরীরে পরে লাফ দিয়ে উঠে পড়ে। এটা কী হলো? আমাকে এভাবে পানি মারছিস কেন? এগুলো গিয়ে নিজের দাগগুলো দেখিয়ে। কোনগুলো? এগুলো দেখেন না, এগুলোকে নিয়ে আমি নিচে কীভাবে যাবো? নিশা ভাবি আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে, আর মা দেখলে কি মনে করবে? বাড়িতে আপনার কাজিনটা আছে, আমি মুখ দেখাবো কী করে? মুখ দু হাত দিয়ে ডেকে। আমার খুব হাসি পাচ্ছে তিশার কথা শুনে। তিশার হাত দুটো ধরে নিজের সামনে এনে, এগুলো আমার ভালোবাসা, আমি এখানে ভালোবাসি, তোকে অভ্যাস করে নিতে হবে। আর হ্যাঁ, কেউ কিছু বললে আমাকে বলিস, আমি সবাইকে বলে দেবো যেন কেউ আমার তিশাকে না জ্বালায়, ঠিক আছে? আমি মুচকি মুচকি হাসছি আর তিশাকে বোঝাচ্ছি আপনি একটা শয়তান, অসভ্য আর রাক্ষস বলে দৌড় দিয়ে বাইরে চলে গেলাম। এই দাঁড়া দাঁড়া কী বললি? বেচারি ভয় নিয়ে চলে গেল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। আমি ভালো মতো চুল আর আঁচল দিয়ে দাগগুলো ডেকে নিলাম। ভাবির সাথে টেবিলে নাস্তা লাগাচ্ছিলাম। ভাবির চোখ ফাঁকা দিতে পারলাম না। ভাবি হেসে হেসে বলছে, সব ঠিক আছে তো তিশা? ভাবি সব ঠিকই আছে। সকাল সকাল গোসল? তাই তো বলি। জিসান আজ এখনও বাসায় কেন? তাহলে সাহেবের রাগ ভাঙছে মনে হয়। ভাবি তুমিও না একটু বেশি ভাবো। আমি ভাবি না বোন, তোমার শরীরে বলে দিচ্ছে ভাবি আসতেছে। এমন সময় নিশি লাবণী এসেও হাজির। ওরা লাবণী ভাবলো আমি মন খারাপ করে থাকবো, কিন্তু আমাকে ভাবির সাথে হাসতে দেখে অনেকটা অবাক। কী হলো? কী নিয়ে এত আশা আসে? তুমি বুঝবে না নন্দিনী, বিয়ের পর বুঝবে। তানজিলা বললো, কি এমন কথা যা এখন বুঝবে না? বলে দেখো। তিশার সকালে গোসলের রহস্য। তানজিলা বললো হা করে। তানজিলা নিশে হাসলো। লাবণী হাসতে পারলো না। লাবণী বললো, জিসান আছে নাকি? আজও নাস্তা না করে চলে গেছে? না আপু, ও তো বাসায় আজ না, আপনারা চলে যাবেন তাই একটু দেরি করে যাবে। আপনি বসুন, নাস্তা করে নিন, তা না হলে আবার দেরি হয়ে যাবে। লাবণীর মাথায় কিছু আসছে না। তিশা এমন বিহেভ কেন করছে? হঠাৎ তিশার গায়ের দাগগুলো দেখে লাবণীর মাথা রক্ত উঠে যায়। লাবণী নাস্তা না করে উঠে রুমে চলে যেতে নিলে সেটিতে জিসানের সাথে দেখা হয়। কেন করলে আমার সাথে এমন? লাবণী বলল, আমি কি করলাম তোমার সাথে? জিসান হাত দুটো পকেটে রেখে বলল, তুমি আর তিশা কাল। আর কিছু বলতে পারলো না। আমি আর তিশা কাল এক হয়েছি, জানিস আমাদের এক হওয়ার পেছনে কার হাত বেশি? একটু হেসে বললো, তোর। তোর কারণে তিশা কাল আমাকে ওর মনের কথা বলে দিয়েছে, ও আমাকে ভালোবাসে। আজ আমি সত্যি খুব খুশি। ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। জিসান আস্তে আস্তে চলে গেল। আর লাবণী তাতে দাঁত চেপে নিজের রুমের দিকে চলে গেল। ওর মন চাইছে ঘরে সব ভেঙে ফেলতে। জিসান নাস্তা করে ড্রয়িং রুমে এসে বসে কাজিনদের সাথে কথা বলছে, কারণ ওরা কিছুক্ষণ পরে চলে যাবে। তিশা আমার ফোনটা রুমে রেখে আসে, নিয়ে আসো তো। আমি ফোন আনতে রুমে গেলাম। ফোনটা ড্রেসিং টেবিলের উপরে ছিল। ফোনটা নিয়ে পিছনে ঘুরে দেখে লাবণী আপু দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ তাকে দেখলে কেন মনে হচ্ছে রাগান্বিত সে। আপু আপনি কিছু লাগবে? তুই কী ভেবেছিস তুই আমার জিসানকে আমার কাছ থেকে কেড়ে নিবি? আমি আর চুপচাপ বসে দেখবো?
ভেবেছিলাম তোকে বুঝিয়ে বললে তুই ভালো ভালো বুঝে যাবে, কিন্তু তুই তো তোর রূপ আর শরীর দিয়ে বসে করতে চাইছিস, তা আমি হতে দেবো না। আপু এসব কী বলছেন? আপনার মাথায় কিছু ঠিক আছে? জিসান আমার স্বামী, আর সব থেকে বড়ো কথা জিসান আমাকে ভালোবাসে, তাই ওকে আমার শরীর আর রূপ দিয়ে বসে করার প্রয়োজন নেই, তাই এসব চিন্তা বাদ দেন। আর আমি সব জেনে গেছি, জিসান আমাকে সব বলে দিয়েছে, তাই আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। তুই বেঁচে থাকলে আমি জিসানকে কোনোদিনও পাবো না, তাই তোকে আজ আমি নিজের হাতে মেরে ফেলবো। লাবণের হাতে একটা চাকু ছিল যা ওড়না দিয়ে ঢেকে রাখা ছিল, তাই তিশা এতক্ষণ দেখতে পাইনি। এখন চাকুটা বের করে তিশা দিকে এগিয়ে আসছে। আপু আপনি পাগল হয়ে গেছেন, আমাকে মেয়ের আপনি জিসানকে পাবেন না, তাই সব পাগল আমি বন্ধ করুন। লাবণের চাকু নিয়ে তিশা দিকে এগোচ্ছে। আর হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, জিসানকে ছাড়া আমি এমনি বাঁচতে পারবো না, আমি ওকে না পেলে তোকে পেতে দেবো না। আপু লাবণিয়া বাধা দিতে গিয়ে তিশার হাত কেটে গেছে, হাতে আর প্রচুর রক্ত বেরোচ্ছে। এদিক দিয়ে জিসান নিশিকে রুমে পাঠালো। দেখো তো তোর ভাবি রুমে কী করে, ওকে মোবাইল আনতে পাঠালাম, এখন আসছে না কেন? তাই নিশি রুমে এসে দেখে তিশা ফ্লোরে বসে আছে আর হাত দিয়ে রক্ত পড়ছে। আর লাবণী তিশাকে মারার জন্য সামনে আবার এগিয়ে আসলে নিশি চিৎকার দিয়ে উঠে, ভাবি! তাহিদ মাত্র রুম থেকে বেরিয়ে নিচ্ছে, তার উদ্দেশ্যে নিশির চিৎকার শুনে ছুটে যায়। জিসান ও বাকি সব শুনতে পায়, তারাও ছুটে যায়। লাবণী তিশাকে চাকুটা মারতে নিলে তাহিদ হাতটা ধরে ফেলে। পাগল হয়ে গেছো? চাকু ছাড় বলছি। লাবণী হাত পা ছোটাছুটি করে তাহিদ থেকে মুক্তি হওয়ার জন্য। এতক্ষণ জিসান ও বাকি সবাই এসে পড়ে। জিসান তিশাকে দেখে দৌড়ে তিশার কাছে যায়। জিসান তিশার পাশে দেখে লাবণীর সামনে একটা ফুলদানি ছিল, তার তিশাকে লক্ষ্য করে মালে। জিসান তিশাকে জড়িয়ে ধরে ফুলদানির সামনে এসে পড়ে। জিসানের পিঠে আঘাত লাগে, ফুলদানিটা ভেঙে যায়। জিসানের পিঠে ব্যথা পায়, কিন্তু তাতে তার কোনো রিয়েক্ট নেই। রক্ত দিয়ে ফ্লোর ভরে গেছে, অতিরিক্ত রক্ত আর ভয় পাওয়ার কারণে তিশা অজ্ঞান হয়ে যায়। জিসানের সাথে সাথে তিশাকে ধরে ফেলে। তিশা উঠ। তিশাকে এই অবস্থা দেখে জিসান প্রায় পাগল হয়ে গিয়েছে, ও কিছু চিন্তা করতে পারছে। আর তানজিলা এসে তিশার হাতটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেয় রক্ত বন্ধ করার জন্য। জিসান তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাও। উঠ জিসান, শুনতে পাস না কি বলছি? তা না হলে আমার দেরি হয়ে যাবে। তিশাকে ওঠা। জিসানের মা চিল্লিয়ে বলতো। জিসান এতক্ষণ পরে হুশ আসলো, তিশাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলে অর্ক গাড়ি চার জিসান হাসপাতালে ওর বন্ধু নাইমকে অলরেডি সব বলে দিল। হাসপাতালে যাওয়ার সাথে সাথে চিকিৎসা শুরু হয়ে গেলো। এদিক দিয়ে বাসায় জিসানের মামা এসব শুনে হতভম্ব হয়ে গেল। সবার সামনে লাবণীকে কষে একটা থাপ্পড় মারলো। লাবণী এখন রাগে ফুলছে, কারণ তিশাকে পুরোপুরি মারতে পারেনি বলে। তাহিদ, তানজিলা, জিসানের বাবা মাও এসে পড়েছে হাসপাতালে। আমার তিশার কিছু হলে ওই লাবণীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। জিসান শান্ত, বাবা সব ঠিক হয়ে যাবে। নাইম অপারেশন রুম থেকে বের হলে জিসান দৌড়ে নাইমের কাছে যায়। তিশা ঠিক আছে? প্লিজ দোস্ত বল, আমার নিঃশ্বাস কিন্তু নিতে কষ্ট হচ্ছে। আরে রিল্যাক্স ব্রো, সব ঠিক আছে। রক্ত একটু বেশি গিয়েছে, অল্পের জন্য হাতে রক্তটা কেটে যায়নি। ভয়ে আর দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়েছে, এখন ও ঘুমিয়ে আছে। আমরা স্যালাইন দিয়ে রেখেছি, কাল সকালে নিয়ে যেতে পারবি। জিসান নাইমকে জড়িয়ে ধরে, হয়েছে এবার মেয়ে মানুষের মতো কান্না থামা বন্ধ কর। কান্নার জন্য মেয়ে হতে হয় না, কষ্টটা বেশি হলে চোখে জল এমনি পড়ে। আরে বা, তুই তো দেখি রুমিও হয়ে গিয়েছিস। আবার জড়িয়ে টেনা। তিশার দুই বন্ধু হেসে দিল। জিসান সবাইকে পাশে পাঠিয়ে দিল আর ফোন করে রায়ানকে সব বললো, আর কারণ রায়ান তিশার ভাই, তাই ওদের অধিকার আছে সব কিছু জানার।